Hello everyone, welcome to Dr. Roy's classes. আজকে আমরা পড়ব W.B. Yeats, William Butler Yeats এর The Wild Swans at Cool. চলো শুরু করা যাক। Before starting the poem, চলো আমরা আরেকটু কিছু জেনে নিই about the poet, the background of the poem. এখানে আমরা জানি William Butler Yeats, he was born in the year 1865 and he lived up to 1939. উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ পোয়েট ছিলেন আর এই কবিতাটি দুবার পাবলিশ হয়েছিল। প্রথমটা হয়েছিল 1917-এ এবং দ্বিতীয়টি হয়েছিল 1919-এ। আমরা এই পোয়েম সম্পর্কে একবার একটুখানি বলে নেওয়া দরকার। এই কবিতাটি তখন উনি লিখেছিলেন যখন উইলিয়াম বাটলার ইয়েটস হি ওয়াজ স্টেইং উইথ হিজ ফ্রেন্ড লেডি গ্রেগরি। উনি কোথায় ছিলেন সেটা? কুল পার্ক সেই জায়গাটা, সেখানে উইলিয়াম বাটলার ইয়েটস লেডি গ্রেগরির বাড়িতে ছিলেন। এই যে কুল পার্ক রিজিয়নটা, আয়ারল্যান্ডের এই রিজিয়নটাই হচ্ছে কুল পার্ক রিজিয়নটা। উইলিয়াম বাটলার ইয়েটস তো ওই কুল পার্কে উনি ওনার বাড়িতে কিছুদিন ছিলেন, কারণ উনি একজন লিটারারি ফিগার। আর যেহেতু লেডি গ্রেগরি আর ওখানে প্রচুর লিটারারি ফিগার্সদের আনাগোনা ছিল। এখানে যেই W.B. Yeats এর এই অ্যাসেম্বল যে কালেকশন, সেই কালেকশনটার কিন্তু প্রথমটা ডেডিকেটেড করা হয়েছিল মেজর রবার্ট গ্রেগরি। উনি হচ্ছেন লেডি গ্রেগরির ছেলে। লেডি গ্রেগরির ছেলে উনি ছিলেন একজন ব্রিটিশ এয়ারম্যান, ব্রিটিশ এয়ারফোর্সের একজন এয়ারম্যান ছিলেন, যে উনি যার মৃত্যু ঘটেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আবার অনেক লিটারারি স্কলারদের বক্তব্য অনুসারে, যেমন ড্যানিয়েল টবেন, তাদের বক্তব্য অনুসারে W.B. Yeats একটা ভীষণ মেলাঙ্কলিক একটা সময়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। মডগন যখন তার প্রপোজালটাকে রিজেক্ট করে দেয়, আর এই ধরনের রিজেকশনসগুলো ওনাকে ভীষণই একটা একাকিত্বর মধ্যে ফেলে দেয়। একটা ভীষণভাবে দেখা যায় যে উনি মানসিকভাবেও অনেকটা বিষণ্ণ ছিলেন। তার বাইরেও আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে একটা ওই মুহূর্তে আইরিশ রেবেলিয়ন চলছিল, কারণ আমরা জানি এটা কলোনিয়াল পিরিয়ড। আর সেই মুহূর্তে আইরিশ রেবেলিয়ন, উনি যেহেতু আয়ারল্যান্ডে ছিলেন, তো তাদের ব্রিটিশদের সাথে যে আইরিশদের একটা যুদ্ধ চলছিল, একটা রেবেলিয়ন চলছিল, এই সমস্ত বিষয়গুলো W.B. Yeatsকে ভীষণভাবেই একটু অশান্ত করে রেখেছিল। অ্যাকর্ডিং টু ড্যানিয়েল টবিন, এই যে কবিতাটা লেখা হয়েছে, দিস ইজ অ্যাবাউট দ্য পোয়েট সার্চ ফর আ লাস্টিং বিউটি ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড ওয়্যার বিউটি ইজ মর্টাল অ্যান্ড টেম্পোরারি। চেঞ্জিং ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, কারণ ওই মুহূর্তে আমি যেটা বললাম যে এক তো ওয়ার্ল্ড ওয়ার 1 চলছে, তারপর ওখানে যে আয়ারল্যান্ডের সাথে আইরিশদের সাথে ব্রিটিশদের যে রেবেলিয়ন, তার বাইরে আমাদের W.B. Yeats এর যে পার্সোনাল লাইফ, সেখানেও একটা দেখা যাচ্ছে টানাপোড়ন। সব কিছু মিলেই তাকে ভীষণ অস্থির করে তুলেছিল। আর এই অস্থিরতার থেকে বেরিয়ে যে শান্তির পৃথিবী, তার যেন একটা খোঁজের অপেক্ষায় উনি ছিলেন। আর সেই থেকেই উনি এই কবিতাটা লেখেন। এই কবিতাটিতে 5টা 6 লাইন স্ট্যাঞ্জাস আছে এবং সবগুলোতেই দেখা যাচ্ছে একটা রাফলি আয়াম্বিক মিটার আছে। মেইনলি দেখা যাচ্ছে ওখানে ফার্স্ট আর থার্ড লাইনসগুলো টেট্রামিটার আছে, সেকেন্ড, ফোর্থ, 6 লাইনসের মধ্যে দেখা যাচ্ছে ট্রাইমিটার আছে, আবার 5th লাইনের মধ্যে আছে পেন্টামিটার। তার মানে বুঝতে পারছি এই ছন্দের মধ্যেও অনেক ভেরিয়েশনস আছে। আর রাইম স্কিম বললে ABCBDD হচ্ছে এই পোয়েমের রাইম স্কিম। তাহলে চলো শুরু করা যাক দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল। ওয়াইল্ড সোয়ান্স মানে রাজহাঁস। এখানে কুল পার্কে যে লেকের কথা বলা হচ্ছে, সেখানে অনেকগুলো রাজহাঁসকে একসঙ্গে দেখছেন কবি, এবং তারপরেই এই কবিতাটাকে তার সাথে আমরা রিলেট করবো। রাজহাঁসগুলোকে দেখা যাচ্ছে সবগুলোই যেন জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। শুরু করছি তাহলে। আর সেই কুল পার্ক, যেখানে কবি সেই ওয়াইল্ড সোয়ান্সগুলোকে দেখেছে, যেখানে কবি দেখেছেন সেই ওয়াইল্ড সোয়ান্সগুলোকে একসঙ্গে ভেসে বেড়াতে। তাহলে চলো শুরু করা যাক উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল। তো আমরা চলো শুরু করছি। উইলিয়াম বাটলার ইয়েটসকে একজন মডার্ন পোয়েট হিসেবেই গণ্য করা হয়, এবং তার এই কবিতাগুলোর মধ্যে নানা রকমের সিম্বলস অ্যান্ড ইমেজেস চোখে পড়ে। এই কবিতাতেও দেখবো আমরা যে কিভাবে উনি একটি প্রাকৃতিক দৃশ্যকে একটা অন্য স্তরে নিয়ে চলে যান, এবং এই পুরো কবিতাটাকে উনি রাজহাঁসের মধ্যে দিয়ে পুরোটাকে প্রেজেন্ট করেন। উনি প্রতিটা কবিতাতেই, উনার বেশিরভাগ কবিতাতেই আমরা দেখতে পারি উনি বিভিন্ন রকমের সিম্বলস এবং ইমেজেস ব্যবহার করেন, যেটা উনার কবিতাগুলোকে একটা অন্য মাত্রা দেন। এই কবিতার মধ্যেও আমরা দেখতে পারবো উনি কিভাবে রাজহাঁসের মধ্যে দিয়ে একটা নতুন রকমের ফিলোসফি অফ লাইফ নিয়ে উনি কথা বলেছেন। আর এই কবিতার মধ্যে যেটা বলেছি 5টি স্ট্যাঞ্জা আছে উইথ 6 লাইনস। তো চলো শুরু করা যাক। ফার্স্ট লাইন, দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি। তো অটাম বলতে আমরা জানি, অটাম মানে হচ্ছে শীতের ঠিক আগের মুহূর্তটা, যখন গাছ থেকে পাতা ঝরে যায়, বা আমরা বলতে পারি শরৎকাল এবং তারপর হেমন্তকাল, ঠিক ওই মুহূর্তটাকেই আমরা এখানে অটাম বলছি। দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই, যেহেতু তখন পাতা ঝরার সময়, এবং উডল্যান্ড পাথস মানে সেই ফরেস্ট এরিয়া যেটা আছে, সেখানে পুরোটা পাতগুলো ওখানে একদম শুকিয়ে আছে। উডল্যান্ড বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে গাছে, যে ফরেস্ট এরিয়া, ফরেস্ট বলতে যেখানে অনেক গাছপালা আছে। আন্ডার
দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই। তো এখানে উনি যখন বলছেন দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই, যেহেতু আমরা বলছি সেই শরৎকালের পরপর যখন হেমন্তকালটা আসে এবং পুরোটাই সেই অটমটাকে ধরছে, অটমটাকে উনি সেই দিয়ে বোঝানোর চেষ্টা করছে, যখন আকাশটা একদম পরিষ্কার আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি গাছ চারিদিকে ভীষণ শুকনো, একদম শুকিয়ে আছে, ড্রাই, পাতাগুলো ঝরে পড়ার সময় বলছে দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট, অক্টোবর মাস মানে আমরা বলি হেমন্তকাল, আর টুয়াইলাইট বলতে বোঝাই ঠিক সন্ধেবেলার সময়টা যখন সূর্য অস্ত যায়। তাহলে দেখো কবিতার যে ব্যাকগ্রাউন্ডটা কবি এখানে সৃষ্টি করেছেন সেটা একদিকে উনি যেমন বলছেন অটমের কথা যখন একটা বছর শেষ হয়ে আসছে, ঠিক তার অন্যদিকে উনি বলছেন টুয়াইলাইটের কথা যেখানে একটা দিন শেষ হয়ে যাচ্ছে। তাহলে কোথাও একটা কবিতাটার মধ্যে আমরা দেখব প্রথম থেকেই উনি একটা যেন ক্ষয়ে যাওয়া বা ডিকে বোঝাবার চেষ্টা করছেন। আমরা কবিতাটা পড়তে পড়তে বুঝতে পারবো উনি কেন সেটা করতে চাইছেন। তাহলে তোমরা মনে রাখবে দুটো বিষয়, একটা হচ্ছে অক্টোবর আর একটা হচ্ছে টুয়াইলাইট। বলছে আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরর্স আ স্টিল স্কাই। যেহেতু সেটা অটম, তো কোনো রকম বর্ষার মেঘ তো আকাশে নেই, কোনো রকম ঝড় ঝাপটা বা স্টর্মি ওয়েদার নয়, আকাশ একদম পরিষ্কার ক্লিয়ার একটা আকাশ। এবং সেটাই বলছে যে এই আকাশের যে পরিষ্কার স্টিল স্কাইয়ের যে ছবিটা, সেটা যেন মনে হচ্ছে জলের মধ্যে রিফ্লেক্ট করছে, একটা পুরো ফুটে উঠেছে জলের মধ্যে সেই আকাশের ছবিটা। আপন দ্য ব্রিমিং ওয়াটার, ব্রিমিং ওয়াটার মানে হচ্ছে যেখানে জলাশয়টা যখন একদম পূর্ণ জলাশয় যেটাকে বলা হচ্ছে, এখানে মনে হচ্ছে জলটা যেন একটা আয়নার মতন, যেখানে আকাশের পরিষ্কার ছবিটা পাওয়া যাচ্ছে। আপন দ্য ব্রিমিং ওয়াটার, সেই যে লেকটার কথা বলা হচ্ছে কুল পার্কের মধ্যে, ওখানে উনি দেখতে পাচ্ছেন যে পাথরের আশেপাশে ওই লেকটার মধ্যে ওখানে রয়েছে 9 and 50 সোয়ান্স। 9 and 50 মানে কি 59, 59, 9 and 50, 9 plus 50। তো বলছে ওখানে 59 সোয়ান্স রাজহাঁস ওখানে সেল করে যাচ্ছিল সেই বিউটিফুল লেকটার মধ্যে। দ্য 19th অটম হ্যাজ কাম আপন মি, উনি বলছেন এই 19 বছর ধরে উনি ওই লেকে আসেন এবং সেটা দেখেন, এবং প্রতিবার উনি 19 বছর ধরে এখানে আসছেন এবং প্রতিবার উনি একই কাউন্ট করেন। যখনই উনি গোনেন তখনই দেখেন যে সেখানে 59 খানা সোয়ান্স রয়েছে। সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট, প্রথমবার যখন উনি গুনেছিলেন তখনও 59 এবং এখনও 59ই আছে। বলছে আমি যখন প্রথম দেখেছিলাম, আই স বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড অল সাডেনলি মাউন্ট। এবার কবি বলছেন আমি যখন সেটাকে গুনছিলাম, এবারও যখন এসে গুনছিলাম, হঠাৎ করে যেন রাজহাঁসগুলো সাডেনলি তারা সকলে মাউন্ট করে গেল, মানে মাউন্ট মানে উঠে চলে গেল, ওপরে উড়ে গেল। অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস, আর এবং ওপরে উঠে সবাই যেন গোলাকার চক্রাকার একটা রূপে তারা মাথার উপরে ঘোরা শুরু করলো। আপন দেয়ার ক্ল্যামার রিংস, ক্ল্যামারাস মানে কি বলছে নয়েজি রিংস। তাহলে আমরা এখানে কি দেখলাম যে কবি 19 বছর আগে এখানে প্রথম এসেছিলেন, তখন গুনেছিলেন 59 সোয়ান্স ছিল, এবং এখনো যখন এসছেন উনি এখনো দেখে সেটাই দেখছেন, এখনো সেই 59টি সোয়ান্স আছে। এবং যখন উনি গুনছিলেন সেই মুহূর্তেই দেখতে পাচ্ছেন হঠাৎ করে সমস্ত সোয়ান্সগুলো ডানা মেলে হঠাৎ করে উঠে গেল এবং মাথার উপরে চক্রাকার হয়ে কিছুক্ষণ ঘুরছিল, এবং তাদের সেই যে শব্দ জলের মধ্যে যখন পাখনা দিয়ে বাড়ি দিয়ে যখন জলের মধ্যে যখন পাখনার ঝাপটা দিয়ে ওঠে তখন সেই যে শব্দটা সেটা উনি শুনতে পারলেন। ভীষণ সুন্দর ইমেজারি উনি এখানে ক্রিয়েট করলেন। I have looked upon those brilliant creatures, এই brilliant creaturesটা কারা? তারা হচ্ছে সেই সোয়ান্সের ব্যাপারে বলছে। And now my heart is sore, all is changed since I hearing at twilight. Somehow এই সিনটা যেটা এত সুন্দর, এত বিউটিফুল, এটা কিন্তু এত সুন্দর হওয়ার সত্ত্বেও তাকে কিন্তু হ্যাপি করছে না, তাকে এক্সাইটেড করছে না। এই সিনারিটা দেখে মনে হচ্ছে কবিতাটা পড়ে যে যেন এই ছবিটা, এই সিনারিটা দেখার সত্ত্বেও তার মনের মধ্যে যেন আরো অনেক কষ্ট দিচ্ছে। বলছে অল ইজ চেঞ্জ সিন্স আই হিয়ারিং অ্যাট টুয়াইলাইট, মানে উনি প্রথম যখন এই জায়গায় এসেছিলেন 19 বছর আগের কথা বলছেন, এমনই একটা সন্ধ্যেতে দ্য বেল beat of their wings above my head trod with a lighter tread. Lighter tread মানে একটা হালকা চাল। তাহলে যখন উনি 19 বছর আগে এখানে এসেছিলেন এবং পাখিরা এমনই তার মাথার উপরে উঠছিল, তখন ওনার জীবনে এত রকমের বার্ডেন, চাপ বা ভার তার জীবনে ছিল না। তার জীবনে রেসপন্সিবিলিটির ভার ছিল না, দুঃখের ভার ছিল না। তো অলমোস্ট 20 বছর আগের কথা বলা হচ্ছে, যখন ওনার জীবনটা অনেক বেশি হালকা ছিল, অনেক লাইটার ছিল। ইট মেটাফরিক্যাল, এবং এই লাইনগুলোর মধ্যে কোথাও একটা বোঝা যাচ্ছে যে উনি ভীষণ ক্লান্ত,
উনি উনার জীবনের একটা পার্থক্য খুঁজে পাচ্ছেন। তো উনি এখানে একটা কন্ট্রাস্টকে এস্টাবলিশ করবার চেষ্টা করছেন। কন্ট্রাস্টটা হচ্ছে কিসের সাথে, যে এই যে বার্ডদের যে লাইট ফ্লাইট, তারা যে তাদের হালকা, তারা উড়ে গেল, আর তার জীবনের ব্যাপারটা হচ্ছে when he is growing old, এবং সেখানে তার জীবনটা ততটাই ভার হয়ে আসছে বিভিন্ন রকমের চাপে। তো উনি এখানেই পার্থক্য করতে চাইছেন যে এই যে বার্ডসদের যে বার্ডসগুলো যেমনভাবে উড়ে গেল, আর তার সাথে উনার জীবনের যে অবস্থান বা উনার যে একটা জীবনে এই একটা বার্ডেন, একটা টায়ার্ডনেস, এই সব কিছুর সাথে উনি কন্ট্রাস্ট একটা শো করতে চাইছেন। এই জন্য উনি বলছেন অল ইজ চেঞ্জড। এটা কিন্তু একটা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। এখানে বলা হলো অল ইজ চেঞ্জড, কিন্তু দেখো তার কন্ট্রারি পরের স্ট্যান্ডাতে বলা হচ্ছে আনওয়ারিড স্টিল। কাদের কথা বলা হচ্ছে? সেই রাজহাঁসদের কথা বলা হচ্ছে। আনওয়ারিড মানে নট টায়ার্ড, আনওয়ারিড মানে নট টায়ার্ড স্টিল, বলছে তারা যেন তেমনই আছে, তাদের মধ্যে যেন কোনো পরিবর্তনই ঘটেনি। আর এখানে উনি বলছেন অল ইজ চেঞ্জড, তার জীবনের যে সব কিছুই মনে হচ্ছে একটা আমূল পরিবর্তন ঘটেছে। যেই 19 বা 20, প্রায় অ্যাবাউট 2 decades ago উনি যখন এসেছিলেন, তার যেই মানসিক অবস্থান ছিল তার থেকে আজকে প্রায় 20 বছর পরে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তার ভাবনা, চিন্তা, মানসিক অবস্থা সব কিছুর মধ্যে একটা পরিবর্তন এসেছে। আর সেখান থেকেই দাঁড়িয়ে উনি কন্ট্রাস্ট করে বলবার চেষ্টা করছেন আনওয়ারিড স্টিল। কারা? রাজহাঁসগুলোর কথা বলা হচ্ছে, সেই পাখিগুলোর কথা বলা হচ্ছে। বলছে মনে হয় তাদের মধ্যে কোনো এখনো ক্লান্তি আসেনি, তারা যেমনটা 20 বছর আগে প্রায় যেমনটা ছিল এখনো তারা তেমনই আছে। বলছে যে আনওয়ারিড স্টিল, লাভার বাই লাভার, মনে হচ্ছে তারা যেন জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে। লাভার বাই লাভার, বাই লাভার মানে হচ্ছে পেয়ারে চলছে সমস্ত। এবার একটা কথা, যখন লাভার বাই লাভার বলেছে, এখানে বলা হচ্ছে 59 সোয়ান্স, তাহলে এখানে কি করে পেয়ার হতে পারে? তাহলে এখানে পেয়ার কি করে হতে পারে? তাই মনে হয় এখানে কবিতার মধ্যে দিয়ে বলা যায় না, যদি সবাই জোরে জোরে থাকে তাহলে +1 আরেকজন কোথায়? তাহলে কি কবি সেখানে নিজের কথা বলছেন? তো এখানেই একটা ভাবনা কবির কবিতার মধ্যে দিয়ে কবি কি সেখানে নিজেকেও তাদের মধ্যে কোনো একজন করে দেখার চেষ্টা করছেন? তো যাই হোক, চলো কবিতাতে ফিরে যাই। দে প্যাডেল ইন দ্য কোল্ড। প্যাডেল মানে কি? তারা সাঁতরে যাচ্ছে, বলছে সেই জলের মধ্যে তারা সাঁতরে সাঁতরে যাচ্ছে। তো আনলাইক দ্য পোয়েট, এই সোয়ান্সদের কথা বলা হচ্ছে দে হ্যাভ রিমেইনড অ্যাজ ইট ইজ। এবার মনে হতেই পারে যে 19 বছর আগে যেই সোয়ান্সগুলোকে দেখেছিল সেগুলো কি এখনও রয়ে গেছে? এটা কি কখনো সম্ভব? কারণ আমরা জানি যে যে কোনো রকমের প্রাণী তার মানুষের মতনই তার বয়স হয় এবং তার মৃত্যুও তাকে গ্রাস করে। কিন্তু মনে রাখতে হবে এই যে কবিতাটার মধ্যে যে সোয়ান্সের ব্যাপারে কথা বলা হচ্ছে, W.B. Yeats যেই সোয়ান্সের কথা বলছেন, এই সোয়ান্সগুলো কিন্তু অর্ডিনারি সোয়ান্স নয়। এই সোয়ান্সগুলো হচ্ছে তার ইমাজিনেশনের সোয়ান্স। উনি কল্পনা দিয়ে এই সোয়ান্সগুলোকে একটা রূপ দান করেছেন। তাই এই সোয়ান্সদের কোনো বয়স হয় না, এরা আদি অনন্তকাল ধরে তারা একই রকম ভাবে রয়ে গেছে। Companionable streams or climb the air, their hearts have not grown old, তারা বয়স তাদের বাড়ে না। Passion or conquest wander where they will, attend upon them still। এখানে বলা হচ্ছে এই ওয়ান্ডার করা মানে কি? টু গেট লস্ট, তাই তো? তার মানে বলা হচ্ছে তারা কি করতে পারে? তাদের মধ্যে প্যাশন আছে, কনকেস্ট আছে। কবি এখানে বোঝানোর চেষ্টা করছে যে এরা যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে। ওয়ান্ডার হোয়ার দে উইল, যারা ওদের যেখানে ইচ্ছে তারা ঘুরে বেড়াতে পারে। এবং সেই জায়গায় কবি নিজের কন্ডিশনের সাথে সোয়ান্সের কন্ডিশনসগুলো, সোয়ান্সের যে অবস্থানটাকে উনি কন্ট্রাস্ট করবার চেষ্টা করছেন। কবি বলছেন প্যাশন অ্যান্ড কনকেস্ট, মানে কবি বলছেন যে এই সোয়ান্সদের যত ডিজায়ার নিজেদের জীবনে আছে, যত প্যাশন আছে, তারা সমস্ত ডিজায়ারকে ফুলফিল করতে পারে। তারা যে কোনো জায়গায় যেখানে ইচ্ছে তারা সেখানেই চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে। উইল মানে তাদের ইচ্ছে অনুসারে যে কোনো জায়গায় যেতে পারে। দে ক্যান মুভ অ্যারাউন্ড এনিওয়্যার দে ওয়ান্ট। এখানে বারবার বোঝা যাচ্ছে যে কবি নিজের জীবনের যে ল্যাক অফ ফ্রিডম, অ্যাবসেন্স অফ ফ্রিডম, সেটা তাকে মানে গ্রাস করছে। এটা এমন নয় যে কবি এই ফ্রিডম অফ অ্যাবসেন্সের কথা বলতে বোঝাচ্ছেন যে উনাকে কেউ আটকে রেখেছে। আসলে মানুষের জীবনটাই এমন হয় যে রেসপন্সিবিলিটি আমাদেরকে সবসময় কোনো না কোনো কিছুতে আটকে রাখে। আমরা মন খুলে এই ছোটোবেলায় আমরা যেইভাবে থাকতে পারি, একটা ফ্রি লাইফ লিড করতে পারি, সেটা আমাদের সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে আমরা রেসপন্সিবিলিটির বাঁধনে আটকে যাই। আমরা ডিউটির প্রতি আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়, আর আমরা নিজেদের ফ্রিডমটাকে ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকি। তাই বলছে অ্যাটেন্ড আপন দেম স্টিল, বলছে যেখানেই তারা ঘুরে বেড়াক না কেন, যেখানে এই সোয়ান্সরা ঘুরে বেড়াক না কেন, তাদের জীবনের প্যাশন কিন্তু একই রকম থাকবে। অ্যাটেন্ড আপন দেম স্টিল, সবসময় তাদের প্যাশনটাকে দেখা যাচ্ছে একই রকম থাকছে, তাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না। বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার, মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস
মিস্টেরিয়াস বলতে কি বোঝানো হচ্ছে? মিস্টেরিয়াস মানে স্ট্রেঞ্জ। কবি তাদের জীবনটাকে, তাদের জগৎটাকে মিস্টেরিয়াস বলছে। কেন? কবির মনে হচ্ছে ওদের জগৎটা একটা স্ট্রেঞ্জ জগৎ। কবি এক্ষেত্রে সেই বিষয়টাকে ভালো করে বুঝে উঠতে পারছে না, তাদের জগৎটাকে বুঝে উঠতে পারছে না, কারণ কবি তাদের জীবনের মধ্যে ঢুকতে পারছেন না। কারণ কবির মনে হচ্ছে তাদের জীবনটা যেন মনে হচ্ছে একটা অদ্ভুত অচেনা এক রকমের একটা পৃথিবী, দ্যাট ইজ ফুল অফ মিস্ট্রি। খুবই সহজ, ভেরি বিউটিফুল একটা জীবন তাদের, কিন্তু অন্তর থেকে উনি এই কথাটাকে ব্যবহার করছেন, মিস্টেরিয়াস, বিউটিফুল, এই শব্দগুলোকে কিন্তু উনি এই শব্দগুলো দিয়ে কিন্তু উনি হাঁসগুলোকে ডিফাইন করবার চেষ্টা করছেন। অ্যামং হোয়াট রাশেস উইল দে বিল্ড, বাই হোয়াট লেকস এজ অর পুল। তাহলে হতে পারে এরা এখান থেকে অন্য কোথাও চলে যাবে, অন্য কোনো একটা জলাশয়ে চলে যেতে পারে, অন্য কোনো একটা লেকে চলে যেতে পারে, হয়তো এখানে ওরা থাকবে না। ডিলাইট মেন্স আইজ ওয়েন আই অ্যাওয়েক সামডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে। তাহলে এরা হয়তো দূরে কোথাও চলে যাবে, অন্য কোনো মানুষ তখন তাদেরকে দেখবে, আমি তখন ঘুম থেকে উঠে হয়তো দেখব যে আমি আর এদেরকে দেখতে পাচ্ছি না। তো খুবই একটা বিষণ্ণ একটা ভাবনা কবি এই লাইনগুলোর মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করছেন, ভীষণ একটা মেলাঙ্কলিক একটা থট। কবি এখানে পয়েন্ট আউট করার চেষ্টা করছেন যে উনি যে দৃশ্যটা এখানে দেখছেন, এই দৃশ্যটা ওনার জন্য কিন্তু পার্মানেন্ট নয়, এটাও বোঝাবার চেষ্টা করছেন। বলছে এই হাঁসগুলো পার্মানেন্ট, এরা থেকে যাবে, কিন্তু এদের দেখার যে এই চোখগুলো বা এই যে দেখার যে পরিস্থিতি, সেটা হয়তো ইয়েটস নিজের জীবনে আর পাবে না। তো এখানে এই একটা বিষয়কে নোট করো, যখন বলা হচ্ছে আই অ্যাওয়েক সামডে, এটা কি বোঝাতে চাইছেন? তার মানে কবি কি এটা বলতে চাইছেন যে আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি? তাহলে এটা কি ডে ড্রিমিং? কে বলতে পারে? উনি হয়তো এটাও বলতে পারেন যে এটা আমি পুরোটাই আমার ইমাজিনেশনে দেখছি, এই পুরোটাই আমার কল্পনা, এটাই বলতে চাইছেন। একদিন হয়তো আমার এই পুরো ইমাজিনেশন বা কল্পনাটাই আমার চলে যাবে এবং আমি যখন ঘুম থেকে উঠে দেখব যে এগুলো কোনো কিছুই এক্সিস্ট করে না। তাহলে এখানে কবি দুরকমভাবে এই দৃশ্যের বর্ণনা করছেন। এক মনে করছেন একটা দিক হচ্ছে পার্মানেন্ট একটা দৃশ্য, এবং সেখানে বোঝাবার চেষ্টা করছেন যে মানুষের জীবন কিন্তু ট্রানজিয়েন্ট, পার্মানেন্ট নয়। আবার অন্যভাবে হয়তো বর্ণনা করতে চাইছেন যে উনি হয়তো থেকে যাবেন কিন্তু দৃশ্যটা হয়তো সরে যাবে। তো দুদিক থেকেই উনি নিজের জীবনের সাথে হাঁসেদের জীবনের একটা কন্ট্রাস্ট উনি তুলে ধরার চেষ্টা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। এই কবিতাটা পড়ার পরে আমাদের মনেও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ধরো এই যে রোমান্টিক সত্তা যেটা বলে, যেখানে মানুষ কল্পনার উপরে নির্ভর করে থাকে, সেখানে কি ইয়েটস সেই রোমান্টিক সত্তাটাকে কি প্রশ্ন করছে? কারণ এই যে মডার্নদের যুগের কিন্তু অনেক আগে রোমান্টিক যুগ, রোমান্টিকদের যে যুগ তা ছিল এই মডার্নদের যুগের অনেক আগে। তাহলে একটা পুরনো যুগের কবিদের, যেমন ওয়ার্ডসওয়ার্থ, তার আমরা অনেক কবিতা পড়েছি, তাদের যে দৃষ্টিভঙ্গি যে নেচার রয়ে যাচ্ছে এবং মানুষ তার থেকে প্রতিনিয়ত শক্তি সঞ্চার করছে, এই যে এই ভাবনা বা ভিউটাকে কি কখনো ইয়েটস এখানে প্রশ্ন করছে যে নেচার পার্মানেন্ট ঠিক আছে, কিন্তু আমি থাকবো তো শেষ অবধি? তো সেখান থেকে সাস্টেনেন্স বা পাওয়ার বা স্ট্রেংথ পাওয়ার জন্য অনেকে আবার এরকমভাবেও কবিতাটাকে ইন্টারপ্রেট করেন যে কবিতাটা ঠিক সেই সময় লেখা হয়েছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়নি, তার ঠিক আগে এটা পাবলিশ হয়েছিল। তো মনে করা হয় যে এই যে একটা বেদনার কথা উনি বলছেন, এই যে একটা নস্টালজিয়া মানে হচ্ছে পুরনো দিনের প্রতি যে আমাদের ভালোবাসা, যেটা উনি এখানে দেখাচ্ছেন যে সব কিছু আর আগের মতো নেই, এই বোধটা ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু এটা যেটা দেখাচ্ছেন উনি, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় সমস্ত কবিদের মধ্যে এটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পেয়েছি। এবং তার সাথে সাথে যেটা আমি প্রথমেই বললাম, আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডের যে স্ট্রাগল চলছিল, এই স্ট্রাগলের জন্য কোথাও একটা যন্ত্রণা কবিদের মধ্যে কাজ করছিল, সেগুলোও এই কবিতার মধ্যে একটা অন্য মানে দেয়। তো এগুলো সমস্তটাই আমাদের সকলের স্পেকুলেশনস বা ক্রিটিক্সদের ভাবনা, তবে এই ফুল যে কবিতাটার মানে সেটা আমরা কিন্তু আলোচনাটা কবিতার মধ্যে দিয়ে, কবিতাটাকে বোঝানোর মধ্যে দিয়ে আমরা করে নিয়েছি। যে কুল পার্ক, যেটা ইয়েটসের ফ্রেন্ডের জায়গা, যেখানে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছিল, তাই দেখে কবির মনে কিছু প্রশ্ন আসলো, তাই দেখে কবির মনে কিছু চিন্তা আসলো, এবং সেই চিন্তা এবং প্রশ্নগুলোকেই কবিতার মধ্যে দিয়ে কবি তুলে ধরেছেন। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের তাহলে এই কবিতাটা এখানেই শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।